Hello everyone, this is Kuheli and welcome to Learning Aura. অলরেডি আমরা টেন্সের ওপর প্রথম ক্লাস করেছি, যেখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলি। তো এই সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা ডিটেল ডিসকাস করেছি। তার সাথে আমরা আমাদের যে কোনো গ্রামারের টপিকটা জানার জন্য কিন্তু পার্টস অফ স্পিচের একটুখানি বেসিকটা জানা প্রয়োজন। তো সেই বেসিকটা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। তো আজকের ক্লাস স্টার্ট করার আগে আমরা আগের দিন যেটা পড়েছি সেটা একটু রিক্যাপ করে নেব। দেখো, আমরা আগের দিন পড়েছি যে পার্টস অফ স্পিচ রয়েছে কয়েকটা, 8টা পার্টস অফ স্পিচ রয়েছে, যেখানে রয়েছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে যেটা রয়েছে ভার্ব, তো এই ভার্বের বিভিন্ন যে ফর্মগুলো হয়, যেগুলো আমাদের কাজ করে কোথায়, টেন্সে। এই যে V1, V2, V3, V4 অ্যান্ড V5, এই যে ভার্বের 5টা ফর্ম, যেগুলো নিয়ে কিন্তু আমাদের টেন্স গঠিত হয়, মানে বিভিন্ন টেন্সে বিভিন্ন ভার্বের ফর্মগুলো আমরা ইউজ করি। তো দেখো, আগের দিনের ক্লাসটা যারা দেখোনি, যারা আজকের ক্লাসটা দেখতে এসেছো, আমি অলওয়েজ তোমাদের অ্যাডভাইস করব, কোনো টপিক যখন পড়ছো প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত পড়ো। ওই মাঝখানে যদি দেখো তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টটা পুরোপুরিভাবে কখনোই ক্লিয়ার হবে না, ডাউট থেকে যাবে তোমাদের। তাই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আমি অবশ্যই বলবো, যারা আগের ক্লাসটা দেখোনি তোমরা প্লিজ আগের ক্লাসটা একবার দেখে নাও, তারপর আজকের ক্লাসটা দেখো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। টেন্স রিলেটেড যে সমস্যা বা প্রবলেমগুলো তোমরা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে পাও, সেগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে তোমরা তো টেন্স করছি এখন, তো এইভাবে আমরা একটু একটু করে, দেখো প্রত্যেক দিন আমরা একটু একটু করে করব। যদি আমরা অ্যাট এ স্ট্রেচ একদম টোটালটা বলি, কমপ্লিট করে নেব, কারণ টেন্সটা কিন্তু একটু লেন্দি চ্যাপ্টারটা, এখানে টোটাল 12 টেন্স রয়েছে। তো সবগুলো যদি বলি আমরা একদিনেই করে নেব, তাহলে কিন্তু তোমরা মাথায় রাখতেও পারবে না, আর তোমাদের ভালোভাবে কিন্তু বোঝাও হবে না ব্যাপারটা। তাহলে ওই জন্য আমরা কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে ধীরে ধীরে পুরো টেন্সটা কমপ্লিট করব। তো তোমরা কিন্তু পেশেন্স নিয়ে দেখতে থাকো। পুরো টেন্স যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমরা, আমি তোমাদের এইটুকু অ্যাসিওর করছি, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, পুরো টেন্সের ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা যখন কোনো কোয়েশ্চেন করতে যাবে, যদি তোমাদের কোনো প্রবলেম হয় ডেফিনেটলি তোমরা আমাকে জানাবে, এটা কখনো হবে না। কিন্তু তার জন্য তোমাদের ধৈর্য ধরে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে হবে। দেখো, তাহলে আগের ক্লাসে আমরা পড়েছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এই যে ভার্বের যে V1 রয়েছে, অর্থাৎ ভার্বের যেটা বেস ফর্ম, সেটা নিয়ে কাজ করে কে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ভার্বের V1 আর V5। আচ্ছা, একটু বলে দিই V1 কোনটা, যেটা ভার্বের বেস ফর্ম, মানে ধরো আমি একটা ভার্ব নিচ্ছি গো, সেটা হচ্ছে V1। তাহলে V2 অর্থাৎ পাস্টের ফর্ম, সেটা কি, সেটা হচ্ছে ওয়েন্ট। V3 যেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ, অর্থাৎ গন। V4 মানে কি, V1 এর সাথে যখন ING যোগ করে দিই সেটাকে আমরা কি বলি, V4 বলি, দ্যাট ইজ কি, দ্যাট ইজ গোয়িং। আচ্ছা, V5 কি, V5 হচ্ছে প্রেজেন্ট টেন্সে ভার্বের সিঙ্গুলার ফর্ম, মানে প্রেজেন্ট টেন্সে ভার্বের সিঙ্গুলার ফর্ম মানে ভার্বের সাথে আমরা S বা ES যোগ করি প্রয়োজন মতো। যদি আমাদের এখানে ধরো রয়েছে কাম, কাম থাকলে কামস করতাম, দেখো কামের সাথে কামস করছি, এস যোগ করলাম, কিন্তু গোয়ের সাথে আমাদের ইএস প্রয়োজন ছিল বলে ইএস অ্যাড করেছি। তাহলে V5টা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সিঙ্গুলার ফর্ম। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা আমরা আগের দিন জেনেছি, যেটা হচ্ছে নাউনের সাথে ভার্বের রিলেশনটা কীরকম। দেখো, আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে 3টে পার্ট, অর্থাৎ নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই যে 3টে পার্ট রয়েছে, এই 3টে পার্ট কিন্তু শুধুমাত্র 3টে পার্টেরই আমরা কিন্তু সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম পাই। ওকে, নাউনেরও সিঙ্গুলার প্লুরাল হয়, ভার্বের সিঙ্গুলার প্লুরাল হয়, আর প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল হয়। কীরকম, ধরো নাউন যখন বলছি বয়, এটা নাউনের সিঙ্গুলার ফর্ম, আর যখন বলছি বয়েজ, এটা নাউনের প্লুরাল ফর্ম। আবার ধরো একটা প্রোনাউন নিচ্ছি, আইটা হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন, আর যখন বলছি উই, তখন এটা হয়ে যাচ্ছে প্লুরাল প্রোনাউন। আবার ভার্ব বা গোসটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম ভার্বের, আর গোটা হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম। তাহলে এখানে আমরা একটা জিনিস কি দেখতে পেলাম বলো তো, ভার্বটা, দেখো নাউন যখন আমরা প্লুরাল করছি তখন নাউনের গায়ে এস দিচ্ছি, কিন্তু ভার্বের ক্ষেত্রে ঠিক উল্টোটা, ভার্ব কিন্তু অটোমেটিক প্লুরাল ফর্মেই অলওয়েজ থাকে। তো ভার্বকে সিঙ্গুলার করতে হলে প্রেজেন্ট টেন্সে যখন আমরা ভার্বকে সিঙ্গুলার করি, তখন ভার্বের সাথে এস অথবা ইএস প্রয়োজন মতো আমরা অ্যাড করি, রাইট।
তাহলে এইটুকু কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছিলাম। আর পড়েছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের স্পেশাল ইউসেজগুলো কোন কোন কেসে হয়। যেরকম চলো একবার আমি তোমাদের রিক্যাপ করিয়ে দিই। কয়েকটা ইউসেজ পড়েছিলাম, যেরকম আমি এখানে আর ডিটেল লিখছি না, সেটা টাইম টেকিং হবে, জাস্ট আমি একবার তোমাদের বলে দিচ্ছি। দেখো, হ্যাবিচুয়াল অ্যাকশনের জন্য বলেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্স হয় হ্যাবিচুয়াল অ্যাকশন বা যেটা রুটিন অ্যাকশন। তারপর কি বলেছিলাম, ইউনিভার্সাল ফ্যাক্টের জন্য প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স হয় কোনো জেনারেল ফ্যাক্ট বা জেনারেল স্টেটমেন্টকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি সিম্পল প্রেজেন্টের। তার সাথে সাথে বলেছিলাম কোথায়, দেখো কোনো প্রোভার্ব অর্থাৎ যেগুলো প্রবাদ বাক্য বা বাগধারা বা কিছু ইডিওমেটিক ফ্রেজ, যেরকম হোয়াট ইউ আর হোয়াট ইউ ইট, তো এইরকম ধরনের সেন্টেন্সগুলো। তারপর আ স্টিচ ইন টাইম সেভস 9, ওকে, এই ধরনের সেন্টেন্সগুলোতে যেগুলো প্রবাদ বাক্য সেগুলোতে আমরা সিম্পল প্রেজেন্টের ব্যবহার করি। তার সাথে আমরা কি বলেছিলাম, তার সাথে আমরা বলেছিলাম নিউজ পেপার হেডলাইনে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি। কেন, দেখো কোনো কাজ পাস্টে হয়ে গেছে, তারপরে তো সেটা নিউজ পেপারে পাবলিশ হয়, বাট কেন করছি, এমফেসাইজ করার জন্য কোনো একটা বিষয়কে, আর তার সাথে সাথে একদম কোনো একটা বিষয়কে খুব কনসাইজ বা ব্রিফ ওয়েতে শর্টকাটে বলার জন্য আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি কখনো কখনো। তার সাথে আমরা কি, তার সাথে আমরা তোমার বলেছিলাম কি, কোনো ফিক্সড অ্যাকশন যেটা ফিউচারের ফর্মাল বা ফিক্সড অ্যাকশনকে বোঝায়, ফিক্সড অর ফর্মাল অ্যাকশন অফ ফিউচার, তার জন্য কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি। তো এগুলো আমরা পড়েছিলাম। আর তার সাথে সাথে পড়েছিলাম কয়েকটা ওয়ার্ড যেগুলো আমাদের হ্যাবিচুয়াল অ্যাকশন বা কোনো রুটিন অ্যাকশনকে বোঝানো হচ্ছে সেটাকে আমাদের ইন্ডিকেট করে বুঝতে, বা কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো দেখলেই আমরা কিন্তু সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। যেরকম আমি দু একটা বলছি, অফেন পড়েছিলাম, এভরিডে পড়েছিলাম, ইউজুয়ালি পড়েছিলাম, ডেলি পড়েছিলাম। তো এই ধরনের কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো কিন্তু ইজিলি দেখলে আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। কারণ এইগুলো কি বোঝায়, এইগুলো আমাদের কোনো ডেলি অ্যাকশন যেগুলো আমরা নিত্যদিন করি, বা আমাদের কোনো এভরিডের অ্যাকশন যেগুলো আমাদের রুটিন ওয়ার্ক, তো সেইগুলোকে ইন্ডিকেট করে। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু আগের ক্লাসে কমপ্লিট মানে ডিটেল ডিসকাস করেছি। আর অলওয়েজ রিলেটেড একটা কনসেপ্ট আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। দেখো, অলওয়েজ যদি সেন্টেন্সের মধ্যে থাকে, আমরা কখনো ওই সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট ব্যবহার করি, আবার কখনো ওই সেন্টেন্সে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এবার যখন কোনো পজিটিভ আমাদের অ্যাক্টিভিটিকে বোঝানো হচ্ছে বা আমাদের কোনো হ্যাবিটকে বোঝানো হয়, সেই জায়গাতে আমরা সিম্পল প্রেজেন্টের ব্যবহার করি। আর কোনো কিছু যখন কোনো নেগেটিভ অ্যাক্টিভিটিকে বোঝানো হচ্ছে, অথবা কোনো এমন একটা অ্যাক্টিভিটি, এমন একটা কাজ যেটা আমাদের বিরক্তিকর লাগছে, যেটা আমাদের ইরিটেশন জাগাচ্ছে, তো সেই রকম ক্ষেত্রে সেই সেন্টেন্সগুলোতে অলওয়েজ পেলে আমরা সেই সেন্টেন্সগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি। তো এইটুকু আমরা আগের ক্লাসে পড়েছি। আজকে চলো ডাইরেক্ট আমরা ঢুকে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আশা করছি তোমাদের আগের দিনের ক্লাসটা সকলেরই দেখা আছে, বাট যারা দেখোনি তাদের জন্য আমি শর্টে বলে দিলাম। তো তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাসটা করার পর অবশ্যই তোমরা আগের ক্লাসটা একটু দেখে নেবে। সেখানে কিন্তু তোমরা আজকে যেটা আমি রিক্যাপ করালাম তার ডিটেলটা তোমরা সেখানে পাবে। তাতে তোমাদের কি হবে, পুরো কনসেপ্টটা কিন্তু আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস স্টার্ট টুডেজ সেশন। প্রথমেই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা জানতে হবে। কেন স্ট্রাকচারটা জানবো, দেখো বিভিন্ন এক্সামে কিন্তু একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছে, তারপর সেটা আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে এটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, ফিউচার পারফেক্টে রয়েছে, নাকি প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে। তাহলে আমরা যদি স্ট্রাকচারটা মনে না রাখি, ওই কোশ্চেনগুলো আমরা করতে পারবো না। দেখো, স্ট্রাকচারটা ভীষণ ইজি একটা জিনিস, জাস্ট তোমরা দেখে নাও, অটোমেটিক মনে থাকবে। কি রয়েছে, সাবজেক্টের সাথে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট আমরা অ্যাম, ইজ অথবা আর ব্যবহার করব, তার সাথে V4 দেব। V4 মানে কি, V1-এর সাথে যখন আইএনজি জুড়ে দিই সেটাই হয়ে যায় তখন V4, ঠিক আছে। তারপর যদি যা থাকবে অবজেক্ট থাকবে, বা ধরো থাকতে পারে বাকি সেন্টেন্সের যে অংশটা রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, সেটা আমরা ইউজ করব। তাহলে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, যেরকম ধরো আমাদের সাবজেক্ট যদি আই থাকে, আয়ের সাথে অ্যাম দেব। এছাড়াও যদি কোনো সিঙ্গুলার সাবজেক্ট থাকে, মানে হি, শি, ইট, বয় যাই থাক, তার সাথে আমরা ইজ দেব। আর যদি প্লুরাল প্রোনাউন বা প্লুরাল নাউন যাই থাক, তার সাথে আমরা আর এর ব্যবহার করব।
আশা করছি তাহলে এটা বুঝতে পেরেছি। এবার অ্যাম ইজ আর তো দেবো অ্যাকর্ডিং টু সাবজেক্ট, তার সাথে আমরা অলওয়েজ V4 এর ব্যবহার করব। এখানে এই যে অ্যাম ইজ আর এগুলো পেলাম, এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। ওকে, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব। দেখো এবার ভার্বের কিন্তু বিভিন্ন প্রকারভেদ রয়েছে। ভার্বের দেখো দুরকম, প্রথমেই যদি আমরা দেখি হেল্পিং ভার্ব হয় আর মেন ভার্ব হয়। ওকে, এবারে হেল্পিং ভার্বেরও আবার প্রকারভেদ রয়েছে, সেগুলো কিন্তু আমরা ডিটেল যখন ভার্ব পড়বো তখন আমরা সেই ক্লাসে ডিটেল পড়বো। তোমরা শুধু এইটুকু কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা মনে রাখবে এখন, আর মনে রাখবে যে এই যে অ্যাম ইজ আর এগুলো পেলাম, এগুলো হচ্ছে প্রত্যেকটাই হেল্পিং ভার্ব। ব্যাস, এখন এইটুকুই মনে রাখো, পরে যখন ভার্বের ডিটেল ক্লাস করবো তখন আরও ভালোভাবে কিন্তু আমরা বুঝবো। দেখো ইংলিশ গ্রামারে ইন্টারেস্টিংলি একটা জিনিস কি, প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু একটা অন্যটার সাথে কানেক্টেড। তাহলে আমরা যখন পুরো গ্রামারটা কমপ্লিট করে নেব একটু একটু করে, তখন দেখবে তোমাদের কিন্তু পুরো গ্রামারটাই অনেক ইজি মনে হচ্ছে। কিন্তু আমরা এইভাবে একটু একটু করে দেখো পুরোটাকে কমপ্লিট করব, দেখতে থাকো তোমরা। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা জেনেছি, এবার কি জানবো যে তার ব্যবহারটা কোথায় আমরা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটার ব্যবহার কোথায়। দেখো টেম্পোরারি কন্টিনিউয়াস অ্যাকশন। টেম্পোরারি কন্টিনিউয়াস অ্যাকশন মানে কি, যেটা টেম্পোরারি মানে যেটা হচ্ছে শর্ট লাস্টিং, যেটাকে টেম্পোরারি বলছি, অর্থাৎ শর্ট লাস্টিং যেটা, মানে যেটা নট এভার লাস্টিং, মানে যেটা চিরন্তন, যেটা ঘটছে, যেটা ঘটেই চলেছে সাইকেলে সেরকম নয়, যেটা টেম্পোরারি মানে এখন চলছে, এই মুহূর্তের জন্য চলছে, কিন্তু ওভার দ্য টাইম এটা কিন্তু একটা টাইম বন্ধ হবে। তো সেই ক্ষেত্রে আমরা টেম্পোরারি কন্টিনিউয়াস অ্যাকশন বোঝাতে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করছি। যে যে অ্যাকশনগুলো নট পার্মানেন্ট ইন নেচার, নট পার্মানেন্ট ইন নেচার, তো যেটা পার্মানেন্ট চলছে এমন নয়, যেটা টেম্পোরারি, যেটা ক্ষণস্থায়ী, এখন চলছে খানিক্ষণ পর সেটা বন্ধ হয়ে যাবে, অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে যেটা চলছে। তো এরকম ক্ষেত্রে আমরা টেম্পোরারি কন্টিনিউয়াস অ্যাকশনের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। চলো কয়েকটা এক্সাম্পল দেখে নেব কীরকম। আই অ্যাম রিডিং দ্য স্টোরি নাও, সেন্টেন্স ঠিক আছে, আমি এখন গল্প পড়ছি। দেখো আমি এখন গল্প পড়ছি, বা যদি বলি ধরো বলছি আমি ইউ আর ওয়াচিং দিস ক্লাস, ইউ আর ওয়াচিং দিস ক্লাস নাও, তোমরা এখন ক্লাসটা দেখছো। দেখো এখন দেখছো, এখন গল্পটা পড়ছি, ঠিক আছে। হি ইজ সুইমিং ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটছে, এগুলো সবই কিন্তু টেম্পোরারি অ্যাকশন। দেখো সাঁতার কাটা বলো বা গল্প পড়া বলো বা তোমরা যে ক্লাসটা এখন দেখছো যেটাই দেখো না কেন, কোনোটাই কিন্তু পার্মানেন্ট অ্যাকশন নয়। পার্মানেন্ট অ্যাকশন কোনটা, যদি আমি বলি যে আই গো টু স্কুল এভরিডে, আমি প্রত্যেক দিন স্কুলে যাই। দেখো আমি প্রত্যেক দিন স্কুলে যাই, এটা কিন্তু আমার পার্মানেন্ট অ্যাকশন, আমি স্কুলে যাই আবার ফিরছি আবার যাচ্ছি, কিন্তু এইভাবে সাইকেলে চলতেই থাকছে। তো সেই ক্ষেত্রে আমরা কি দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু আমি পড়ছি, আমি ক্লাস দেখছি, আমি সাঁতার কাটছি, এগুলো কি একটা টাইম চলবে, তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে টেম্পোরারি অ্যাকশন, ঠিক আছে। বা ধরো একটা আমি তোমাদের সেন্টেন্স বলছি, দিস টেম্পল ইজ স্ট্যান্ডিং অন দ্য ব্যাঙ্ক, দিস টেম্পল ইজ স্ট্যান্ডিং অ্যাক্রস দ্য ব্যাঙ্ক অফ রিভার, নদীর ওই পারে টেম্পলটা দাঁড়িয়ে রয়েছে। তাহলে এটা কি ঠিক আছে, সেন্টেন্সটা দেখে বলো তো। না, সেন্টেন্সটা ভুল, দিস টেম্পল ইজ স্ট্যান্ডিং নয়, দিস টেম্পল স্ট্যান্ডস হবে। আচ্ছা এখানে স্ট্যান্ডিং না হয়ে স্ট্যান্ডস হলো কেন, দেখো এটা কিন্তু কোনো টেম্পোরারি অ্যাকশন নয়, অর্থাৎ মানে টেম্পলটা এখন দাঁড়িয়ে রয়েছে, খানিক্ষণ পরে কি নদীর পাড়ে রয়েছে টেম্পলটা, খানিক্ষণ পরে কি সেটা ভেঙে যাবে না, সেটা কিন্তু পার্মানেন্ট একটা তার সিচুয়েশন। তাহলে ওই জন্য আমরা কিন্তু দ্য টেম্পল স্ট্যান্ডস বলছি, ই স্ট্যান্ডিং বলছি না। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা টেম্পোরারি অ্যাকশনকে বোঝাচ্ছি, যে ক্ষেত্রগুলোতে আমাদের কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে, আর যেটা পার্মানেন্ট অ্যাকশন, যেটা পার্মানেন্ট ইন নেচার যে অ্যাকশনটা, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। চলো, দ্য ফ্লাওয়ার ইজ স্মেলিং সুইট, এটা তো ভুল সেন্টেন্সটা দেওয়া রয়েছে। এটা কেন ভুল,
উই উইল ডিসকাস ইট লেটার। দেখো চিয়া ইজ কারেন্টলি পারসুইং আ মাস্টার্স ইন ডেভেলপমেন্টাল স্টাডিজ। দেখো চিয়া কী করছে, এখন মাস্টার ডিগ্রি করছে ডেভেলপমেন্টাল স্টাডিজে। তাহলে এটা কিন্তু তার বর্তমানে চলছে, বর্তমানে ঘটছে এমন একটা ইনসিডেন্ট বা ঘটনাকে বোঝানো হচ্ছে, বর্তমানে ঘটছে। সে কিন্তু এখন মাস্টার ডিগ্রি করছে, 2 বছর 3 বছর পর তো তার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি এটা একটা টেম্পোরারি অ্যাকশনকে বোঝানো হচ্ছে। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে। এবার দেখো কয়েকটা ওয়ার্ড আমরা মনে রাখবো, যে ওয়ার্ডগুলো আমাদের বুঝিয়ে দেবে যে এই সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে হবে। কীরকম? একটা হচ্ছে নাও, কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, দিস ডেজ, তারপর থাকতে পারে কি রাইট নাও। রাইট নাও মানে কি এই মুহূর্তে, ঠিক আছে? তো এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো, যেটা কিন্তু হেল্প করবে আমাদের বুঝতে যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। দেখো আমরা যদি পিছনে যাই, দেখো এখানে নাও রয়েছে, এই সেন্টেন্সটার মধ্যেও আমরা নাও পেয়েছিলাম, ঠিক আছে? তারপরে এখানে কি পেয়েছি? কারেন্টলি পেয়েছি। তাহলে আমরা কি বুঝতে পারছি যে যখন আমরা নাও, কারেন্টলি, অ্যাট দিস মোমেন্ট, রাইট নাও এরকম সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলো পাবো, তখন সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। ওকে, এবার চলে যাব নেক্সট, ইউসেজ অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো একটা টেম্পোরারি অ্যাকশনের জন্য ব্যবহার করি, সেটা আমরা এক্সাম্পল দেখলাম এবং এই পয়েন্টটা কিন্তু আমরা ভালোভাবে বুঝে গেছি। এবার দেখব নেক্সট ব্যবহারটা কি তার, নিয়ার অর ইমিডিয়েট ফিউচার, মানে যেটা ফিউচারের ঘটনা বাট খুব নিয়ার ফিউচারের ঘটনাকে বোঝানো হচ্ছে বা কোনো অ্যাক্টিভিটিকে বোঝানো হচ্ছে, তার জন্য আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। কী রকম দেখো এক্সাম্পল দেখে নাও, উই আর গোয়িং টু দ্য মুভি ইন দ্য ইভিনিং। দেখো উই আর গোয়িং টু দ্য মুভি ইন দ্য ইভিনিং, সন্ধেবেলাতে আমরা মুভি দেখতে যাব, এখনও যাইনি কিন্তু সন্ধেবেলায় যাব। আই অ্যাম লিভিং ফর দিল্লি টুমোরো। ওকে, তারপর উই আর গোয়িং টু হবে এখানে, উই আর গোয়িং টু দ্য মার্কেট দিস ইভিনিং, আজকে সন্ধ্যেতে আমরা মার্কেটে যাব। দ্য ট্রেন ইজ অ্যারাইভিং অ্যাট 9:30 PM, রাত 9:30টায় ট্রেনটা পৌঁছাবে। তাহলে দেখো প্রত্যেকটা ঘটনায় কিন্তু এখনও হয়ে যায়নি, প্রত্যেকটা ঘটনায় কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করছে, বাট এগুলো প্রত্যেকটাই হচ্ছে নিয়ার ফিউচার বা ইমিডিয়েট ফিউচার, যেটা মানে খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। তো এইরকম ক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করছি। দেখো এই পয়েন্টটা বা এই ইউসেজটা যদি আমাদের জানা না থাকে, এক্সামে আমাদের কেমন ভুল হয় বলো তো? এই স্পেশালি এই সেন্টেন্সটা, এই ধরনের সেন্টেন্স খুব আসে যে আই এম লিভিং ফর দিল্লি টুমোরো। তো টুমোরোটা দেখেই সবাই ভাববে কি, আচ্ছা টুমোরো মানে আগামীকাল, দ্যাট ইজ ফিউচার। তাহলে এখানে অ্যাম লিভিংটা ভুল বা এরর রয়েছে, এখানে কি হবে? আই শ্যাল বা আই উইল লিভ হবে। কিন্তু এখানে আই শ্যাল লিভটাও ঠিক, আবার আই অ্যাম লিভিং ফর দিল্লি এটাও কিন্তু ঠিক, বোথ আর রাইট। তাহলে আমরা যদি এই রুলটা না জানি, তাহলে টুমোরো দেখেই আমাদের ভুল করে দেওয়ার টেন্ডেন্সি থাকবে। তাহলে কি এই রুলটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে। দেখো আমি তোমাদের বলবো, যারা ক্লাসটা করছো তোমরা কিন্তু নোট করো, মানে এবং ক্লাসটা যখন শুনছো তখন তোমরা ক্লাসটা ভালো করে শুনে নাও, বুঝে নাও মনোযোগের সাথে। তারপর সেকেন্ড টাইম যখন তোমরা ক্লাসটা দেখবে, তখন কিন্তু তোমরা ক্লাসটা দেখার সাথে সাথে নোট করে নাও। আর তাছাড়া তোমরা নোট যারা করছো না, তারা টেলিগ্রাম চ্যানেল লার্নিং করা, সেখানে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের ক্লাস নোটগুলো পেয়ে যাবে। বাট আমি তাও বলবো, ক্লাস নোট তোমরা পেয়ে গেলেও তোমরা যদি নিজেরা হাতে কলমে লেখো, সেটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। চলো এবার আমরা তো দেখে নিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারগুলো। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দুটো ব্যবহার আমরা জেনে গেছি, এই দুটোই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মেন ব্যবহার। এবার আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখব। দেখো এখানে আমরা কি পাচ্ছি বলো তো? এখানে আমরা বেশ কয়েকটা সেন্টেন্স পেয়েছি। চলো আমি নাম্বারিং করে দিচ্ছি, তোমরা সেন্টেন্সগুলো পড়ো এবং কমেন্ট সেকশনে বলো কোনটা ঠিক কোনটা ভুল। 1, 2, 3, 4, 5, 6 and 7। তো এই 7টার মধ্যে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে 1, 2, 3 রং, 4, 5 রাইট, এইভাবে তোমরা কিন্তু জানাও যে কোনটা ঠিক কোনটা ভুল। দেখো আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং ইয়োর প্রবলেম, সি ইজ বিলিভিং ইন গড, ইট ইজ অ্যাপিয়ারিং টু মি ভেরি ইজি, আই অ্যাম অ্যাপিয়ারিং ইন দ্য WBCS এক্সাম দিস ইয়ার, ফিয়ারিং দ্য বেল দ্য বয় ওক আপ, I am hearing the news on radio, I am loving my mother। এই 7টা সেন্টেন্সের মধ্যে এখানে সবগুলোই কি ঠিক নাকি সবগুলোই ভুল? চলো
I am understanding your problem. ভুল, she is believing in God. ভুল, it is appearing to me very easy. ভুল, I am appearing in the WBCS exam. Right. Hearing the bell, he woke up. এটা right. I am hearing the news on radio. Wrong. I am loving my mother. Wrong. এবার এখানে দেখো, এখানে রয়েছে অ্যাপিয়ারিং, এটা বলছি ভুল। আবার রয়েছে আই অ্যাম অ্যাপিয়ারিং, এটা ঠিক। আবার এখানে হিয়ারিংটা ভুল, কিন্তু এখানে হিয়ারিং রয়েছে, এটা ঠিক। তারপর এখানে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, আমি তোমার প্রবলেমটা বুঝছি। তাহলে এগুলো ভুল হলো কেন? দেখো, এখান থেকে কিন্তু আমাদের প্রচুর কোশ্চেন আসে, তাই আমাদের কিন্তু এই কনসেপ্টটা ভালোভাবে বুঝে নিতে হবে। এখানে একটা কনসেপ্ট রয়েছে, আমি এখানে বলে দিচ্ছি না তোমাদের কোনটা কেন ভুল বা কোনটা কেন ঠিক, তোমরা নিজেরাই বলবে। আগে আমরা জেনে নেব এখানে যে কনসেপ্টটা রয়েছে, কনসেপ্টটা জেনে নিয়ে পর আমরা ফিরে আসবো এখানে, তখন তোমরা নিজেরাই বলবে যে তোমরা বুঝতে পারছো নাকি যে কোনটা ঠিক কোনটা ভুল। চলো, ভার্বের কিন্তু বিভিন্ন প্রকারভেদ হয়, তো এখানে আমরা ভার্বকে দুটো ভাগে ভেঙেছি, যে ভার্বটা আমাদের কিন্তু এখানে জানাটা দরকার। দেখো, নাম্বার 1-এ আমরা পেয়েছি অ্যাকশন ভার্ব, আর নাম্বার 2-এ আমরা পেয়েছি স্টেট ভার্ব বা স্টেটিভ ভার্ব, যেটাকে আমরা স্টেট ভার্বও বলে থাকি। ওকে, এবার অ্যাকশন ভার্ব কোনগুলো? অ্যাকশন কথাটার থেকেই আমরা বুঝতে পারছি, যেখানে আমাদের একটা অ্যাকশন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে বোঝানো হচ্ছে। এ ভার্ব দ্যাট রেফার্স অ্যানি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেরকম ছোটা, দৌড়ানো, জাম্প, সুইম, ইট, ড্রিঙ্ক, গো, কাম, প্লে, প্রত্যেকটাই কি? প্রত্যেকটাই হচ্ছে অ্যাকশন ভার্ব। প্রত্যেকটাতেই দেখো আমাদের কিন্তু একটা মুভমেন্টকে বোঝানো হচ্ছে। ওকে, প্রত্যেকটা ভার্বের মধ্যেই আমরা কিন্তু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা বা আমাদের একটা মুভমেন্ট বুঝতে পারছি আমরা। কিন্তু স্টেট ভার্ব কোনগুলো বলো তো? স্টেট ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যেগুলো কি এক্সপ্রেস করে? একটা স্টেট, একটা ফিলিং, একটা অপিনিয়ন, একটা ইনফরমেশন। তো সেইগুলোকে বলা হচ্ছে স্টেট ভার্ব। অর্থাৎ সোজা করে বললে স্টেট ভার্ব কী করে? স্টেট ভার্ব কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না। এটা কি করে? এটা শুধুমাত্র গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য সিচুয়েশন। কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা স্টেটকে নিয়ে কিছু আমাদের ইনফরমেশন দেয়, কিছু আমাদের তথ্য দেয়, কিছু আমাদের বলে দেয়, কিন্তু এটার মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। ওকে, তাহলে সেটাকে বলা হচ্ছে স্টেটিভ ভার্ব। এবার এই যে ভার্বকে আমরা দুভাগে এখানে ভেঙেছি, অ্যাকশন ভার্ব আর স্টেট ভার্ব। কেন ভাঙলাম? দেখো, এখানে আমরা স্টেটিভ ভার্বটা জানছি বিকজ স্টেটিভ ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কখনো হয় না। এই যে স্টেটিভ ভার্বস আর নট ইউজড উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন স্টেটিভ ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় না? দেখো, কন্টিনিউয়াস টেন্স মানে কি? যখন কোনো কাজ চলছে, মানে কোনো কাজ যখন ইন কন্টিনিউয়েশনে রয়েছে, তো সেগুলোকেই তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি। এবার স্টেটিভ ভার্বগুলো না কখনো কোনো অ্যাকশনকে তো বোঝাচ্ছে না, তাহলে কোনো অ্যাকশন চলছে এটা বোঝাবো কী করে? স্টেটিভ ভার্ব তো সবসময় কী করে? কোনো ইনফরমেশন দেয়, আমাদের ফিলিং, আমাদের কোনো এক্সপ্রেশন, আমাদের অপিনিয়ন, এইগুলোকে প্রকাশ করে। এগুলোর মধ্যে তো কোনো অ্যাক্টিভিটি চলছে এরকম বোঝায় না, এগুলো তো কোনো অ্যাক্টিভিটিই বোঝায় না, তাহলে অ্যাক্টিভিটি চলছে কী করে বোঝাবে? তাহলে ওই জন্য স্টেটিভ ভার্বগুলো কী হয় বলো তো? কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় না। স্টেটিভ ভার্বসকে কখনো আমরা V4 করতে পারি না, ঠিক আছে? তো ওই জন্য স্টেটিভ ভার্বগুলোকে আর একটা নামে ডাকা হয়, যেটাকে বলা হয় কি? নন প্রোগ্রেসিভ ভার্ব। দেখো, প্রোগ্রেস মানে কি? এগিয়ে যাওয়া, ঠিক আছে? এবার স্টেটিভ ভার্বগুলোর কখনো প্রোগ্রেস হয় না। স্টেটিভ ভার্বগুলো একদম ফিক্সড পজিশনেই থাকে, যেভাবে থাকে সেইভাবেই থাকে, মানে এটা কখনো কোনো প্রোগ্রেস নেই। এটা তো কোনো অ্যাক্টিভিটি নয় যে চলবে কিছু সময়ের জন্য, এরকম বোঝাবে। তো ওই জন্য স্টেটিভ ভার্বগুলোকে নন প্রোগ্রেসিভ ভার্ব বলা হয়। এগুলো কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করতে পারি না, ঠিক আছে? এবার স্টেটিভ ভার্ব কী কী, কোনগুলো স্টেটিভ ভার্ব? দেখো, এখানে কিন্তু অনেক কটা স্টেটিভ ভার্ব লেখা রয়েছে। তো এত স্টেটিভ ভার্ব আমরা কি মুখস্থ করবো নাকি? এইভাবে মুখস্থ করা পসিবল না, এইভাবে মুখস্থ করা পসিবল নয়। তাহলে আমরা মুখস্থ তো করবো না, মুখস্থ করে মনে রাখাও সম্ভব নয়। তাহলে কি করব? আমরা ভালোভাবে কনসেপ্টটাকে বুঝে নেব। দেখো, স্টেটিভ ভার্ব কোনগুলো? প্রথম থেকে যদি আমি বলি, স্টেটিভ ভার্ব হচ্ছে যেগুলো হচ্ছে ভার্ব অফ পারসেপশন, মানে যেটা আমাদের কোনো একটা পারসেপশনকে বোঝায়। যেরকম ধরো, দেখছি, ঠিক আছে, শুনছি, কোনো কিছু ফিল করছি, কোনো কিছু রেকগনাইজ করছি,
কোনো কিছু নোটিশ করছি, তারপর স্মেল বলতে পারি, তার সাথে সাথে আমরা কি বলতে পারি দেখো, টেস্টটাকে বলতে পারি। তাহলে এখানে দেখো এগুলো হচ্ছে ভার্ব অফ পারসেপশন, মানে যেগুলো আমরা আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গুলো দিয়ে সেই ইন্দ্রিয়গুলো ব্যবহার করে যে ভার্বগুলোকে আমরা বোঝাই। যেরকম ধরো আমরা চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, আমরা ফিল করছি কোনো কিছুকে আমরা রেকগনাইজ করছি, চিনতে পারছি, কোনো কিছুকে আমরা নোটিশ করছি, কোনো গন্ধ শুকা বোঝাচ্ছে বা কোনো টেস্ট বোঝাচ্ছে, কোনো কিছুকে স্মেল করা বোঝাচ্ছে, কোনো কিছু স্মেল বোঝাচ্ছে বা কোনো কিছু টেস্ট করা বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ভার্ব অফ পারসেপশনের ক্ষেত্রে V4 অর্থাৎ কখনো কোনো আইএনজি ফর্ম ব্যবহার করতে পারি না। এবার কিছু ভার্ব রয়েছে যেগুলো আমাদের থট প্রসেসকে রেফার করে বলতে এই যেরকম ধরো আই থিঙ্ক, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড, তারপর কি রিমেম্বার, ফরগেট, তারপর আমরা বলতে পারি কি নো, সাপোজ। ওকে, এগুলো হচ্ছে আমাদের থট প্রসেসকে বোঝায়। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো V4 ব্যবহার করতে পারি না। দেখো আমি কিছু ভাবছি, আমার মনে হচ্ছে, তারপর ধরো এখানে রয়েছে আরও দুটো ভার্ব মনে রাখবো, একটা হচ্ছে অ্যাপিয়ার, একটা হচ্ছে SWMC। আমার কোনো কিছু মনে হচ্ছে, আমি কোনো কিছু মনে করছি, কোনো কিছু আমি ভুলে গেছি, ঠিক আছে, আমি কোনো কিছু জানি। এগুলো কিন্তু আমাদের থট প্রসেস বা আমাদের থিঙ্কিং প্রসেসটাকে ডিনোট করছে। তো এই সমস্ত যে ভার্বগুলো রয়েছে এগুলো কখনো আমরা V4-এ ব্যবহার করতে পারি না, ঠিক আছে। এবার তারপর ধরো রয়েছে কি কোনো ভার্ব যেগুলো পজেশনকে দেখাচ্ছে। পজেশন মানে কি? পজেশন মানে আছে অর্থে আমরা যে ভার্বগুলোকে ব্যবহার করি, যেরকম আমরা বিলং বলতে পারি, ওকে, তারপর আমরা বলতে পারি হ্যাভ, তারপর ওন বলতে পারি, পজেস বলতে পারি, ওকে, কন্টেন, কম্প্রাইজ, আর কি রয়েছে কনসিস্ট। দেখো এখানে এই ভার্বগুলো কি আছে অর্থে ব্যবহার করা হয়। যেরকম ধরো আমি যদি ফর এক্সাম্পল একটা বলি তোমাদের যে দিস বিল্ডিং কম্প্রাইজেস 4 রুমস। দেখো এই বিল্ডিংটাতে 4টে রুম রয়েছে, অর্থাৎ আছে অর্থে বোঝানো হচ্ছে। তাই এখানে কিন্তু যদি থাকে দিস বিল্ডিং ইজ কম্প্রাইজিং, সেটা রং কী হবে, দিস বিল্ডিং কম্প্রাইজেস। দেখো আমরা করেছি সিম্পল প্রেজেন্ট টেন্সে, ওকে। বা কখনো ধরো আমাদের কোনো মানে মনের ফিলিংসকে যখন আমরা বোঝাই, যেরকম যে ভার্বগুলো দিয়ে আমরা কোনো ফিলিংসকে ডিনোট করি, সেই ভার্বগুলো যেরকম লাইক, ঠিক আছে, লাইক, লাভ, হেট, তারপর বিলিভ, উইশ, রিফিউজ, ডিজায়ার, ইমাজিন। তো এইগুলো আমাদের কোনো একটা ফিলিংসকে বোঝানো হচ্ছে এই ভার্বগুলো দিয়ে। তো এক্ষেত্রেও কিন্তু আমরা কখনো V4-এর ব্যবহার করতে পারবো না, ওকে। তাহলে দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস আমি ভেঙে ভেঙে বললাম সো দ্যাট তোমরা ভালোভাবে বুঝতে পারো। দেখো কিছু ভার্ব রয়েছে যেগুলো আমরা 5টা ইন্দ্রিয় দিয়ে ফিল করি, যে জিনিসগুলোকে সেই ক্ষেত্রে সেই ভার্বের সাথে V4 হয় না। আমাদের থট প্রসেসকে বোঝাচ্ছে, আমাদের চিন্তা করা, আমাদের মনে করা, ভুলে যাওয়া, জানা, ধারণা করা, এগুলো থট প্রসেসকে রেফার করছে। কিছু ভার্ব যেখানে আছে অর্থাৎ পজেশনকে বোঝাচ্ছে, আবার কিছু আমাদের মনের ফিলিংসকে বা ইমোশনকে ডিনোট করছে। তো সেই ভার্বগুলোর ক্ষেত্রে কখনো আমরা V4 ব্যবহার করছি না, কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নয়। এগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা স্টেট সম্পর্কে একটা আমাদের ধারণা দেয় বা একটা কী বলবো একটা ইনফরমেশন দেয়। তাই এক্ষেত্রে আমরা কিন্তু কখনো V4 ব্যবহার করব না। এবার এই ওয়ার্ডগুলোর সাথে তোমরা কিন্তু দেখতে পাবে কখনো কখনো V4 ব্যবহার করছি। যেরকম দেখো এখানে অ্যাপিয়ারটা তো আমি কি বললাম, অ্যাপিয়ারটা বললাম যেহেতু অ্যাপিয়ারটা একটা স্টেট ভার্ব। তাহলে এবার তোমাদের কোয়েশ্চেন, ইট ইজ অ্যাপিয়ারিং টু মি ভেরি ইজি হবে না?
ভেরি ফাইন, ইট কি হবে প্রেজেন্ট টেন্সে, ইট অ্যাপিয়ার্স টু মি ভেরি ইজি, সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ইট অ্যাপিয়ার্স টু মি ভেরি ইজি। কিন্তু এখানে আই অ্যাম অ্যাপিয়ারিং ইন দ্য WBCS এক্সাম, এটা তাহলে ঠিক কেন? এটা তো ভুল হওয়ার কথা। কিন্তু এখানে অ্যাপিয়ারের মানেটা কি বলো তো, এখানে অ্যাপিয়ারের মানেটা চেঞ্জ হয়ে গেছে। এখানে অ্যাপিয়ারের মানে হচ্ছে পার্টিসিপেটিং, আর পার্টিসিপেট করা কোনো কিছুতে, এটা তো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কোনো একটা অ্যাকশনকে বোঝানো হচ্ছে, যেটা চলছে, একটা অ্যাকশন যেটা চলছে বর্তমানে। তো এরকম কোনো অ্যাকশনকে যেহেতু বোঝানো হচ্ছে, পার্টিসিপেটিং মানে কি পার্টিসিপেট করছি, এটা একটা অ্যাকশন, এটা একটা অ্যাকশন ভার্বের মধ্যে পড়ে যাচ্ছে। তো যখন স্টেট ভার্বগুলোর কিছু কিছু ক্ষেত্রে মানেটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই স্টেট ভার্বগুলোর সাথে আমরা আইএনজি ফর্মটা ব্যবহার করতে পারি। এটা আমাদের সেন্টেন্সটা পড়ে সেন্সটা বুঝে নিতে হবে। ওকে, এমন কিছু কঠিন একটা বা ডিফিকাল্ট বিষয় নয় এটা, এটা কিন্তু ওভার দ্য টাইম আমরা যত প্র্যাকটিস করব এগুলো কিন্তু আমাদের তত ক্লিয়ার হবে। শুধুমাত্র দেখো, শুধুমাত্র যদি আমরা থিওরি পড়ে এক্সাম দিতে চলে যাই, আমরা কখনোই কিন্তু এক্সামে করে আসতে পারবো না। কারণ শুধু থিওরি পড়ে হয় না, আমাদের থিওরির সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কিন্তু রেগুলার প্র্যাকটিস করি, তো রেগুলার প্র্যাকটিস যদি করতে পারি, তাহলে কিন্তু দেখবে থিওরিটাও আমাদের ব্রেনে সলিডিফাই হচ্ছে। অর্থাৎ থিওরিটা আমরা প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু ভালোভাবে বেশি ক্লিয়ার করতে পারবো, এবং থিওরিটাও আর ভুলছি না। তাহলে থিওরিটা যখন আর আমরা ভুলছি না, আমরা কিন্তু এক্সামেও অ্যাকুরেটলি আনসার করে আসতে পারবো। তাহলে এখানে ইট ইজ অ্যাপিয়ারিং মানে এখানে হয়ে গেল কি, মানে আই এম পার্টিসিপেটিং। ওকে, বা ধরো একটা সেন্টেন্স বলছি, আই অ্যাম অ্যাপিয়ারিং মাই জার্নাল নেক্সট মান্থ। সামনের মাসে আমার জার্নালটা কি হবে, অ্যাপিয়ার হবে। মানে কি আই অ্যাম অ্যাপিয়ারিং মানে কি, এখানে বলা হচ্ছে আই অ্যাম পাবলিশিং, আমি আমার সামনের মাসে জার্নালটাকে পাবলিশ করতে চলেছি। তাহলে আই অ্যাম পাবলিশিং, এখানে অ্যাপিয়ারের মানেটা হচ্ছে পাবলিশিং, তাই কিন্তু এখানে অ্যাপিয়ারিং থাকলেও এই সেন্টেন্সটা কারেক্ট, এটা রং নয়। কারণ এখানে অ্যাপিয়ারের মানেটা কিন্তু মনে হওয়া বা প্রতিপন্ন হওয়া নয়, এখানে অ্যাপিয়ারের মানেটা হচ্ছে পাবলিশ। ঠিক আছে, এবার দেখো এখানে রয়েছে হিয়ারিং দ্য বেল, আই এম হিয়ারিং দ্য নিউজ। হিয়ারটা যেহেতু আমাদের ভার্ব অফ পারসেপশনের মধ্যে পড়ছে, এখানে কি হবে, আই হিয়ার দ্য নিউজ হবে। ঠিক আছে, কিন্তু এখানে হিয়ারিং দ্য বেল দ্য বয় ওক আপ, হিয়ারিংটা এখানে ঠিক কেন, হিয়ারের সাথে তো আইএনজি ফর্ম হয় না। ইয়েস, হিয়ারের সাথে আইএনজি ফর্ম হয় না, ঠিক আছে, কিন্তু এখানে হিয়ারিংটা তো ভার্ব নয়, আমি কি বলেছি V4 হয় না। কিন্তু এখানে হিয়ারিংটা কি, এখানে হিয়ারিংটা হচ্ছে পার্টিসিপেল, অর্থাৎ এখানে হিয়ারিংটা কাজ করেছে একটা অ্যাডজেক্টিভ হিসাবে, এখানে হিয়ারিংটা কিন্তু ভার্ব হিসাবে কাজ করছে না। তাই এখানে কিন্তু হিয়ারিং দ্য বেল দ্য বয় ওক আপ, এটা কিন্তু রাইট। ওকে, তাহলে দেখো এখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সেন্টেন্স 1-এ আই এম আন্ডারস্ট্যান্ডিং ছিল, আন্ডারস্ট্যান্ডিং তো হবে না, এখানে কি হবে বলো, আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম। ওকে, এবার নেক্সট সেন্টেন্স কী ছিল, শি ইজ বিলিভিং ইন গড, অবশ্যই বুঝতে পারছি কি হবে, শি বিলিভস ইন গড। কারণ বিলিভটা কি, বিলিভটা হচ্ছে আমাদের একটা কি বলবো থট প্রসেসকে বোঝাচ্ছে। বিলিভটা কি, বিলিভটা হচ্ছে আমাদের একটা স্টেটিভ ভার্ব, তো এখানে ওই জন্য শি বিলিভস ইন গড হবে। আচ্ছা, 3, 4 অলরেডি আমরা করেছি, 5 করা হয়ে গেছে, 6 হয়ে গেছে, আই অ্যাম লাভিং মাই মাদার। লাভটা কি আমাদের একটা ফিলিং বা ইমোশন, তাহলে কি হবে, আই লাভ মাই মাদার। ওকে, তো এখানে দেখো আমরা বুঝতে পারলাম যে এখানে কেন কোন সেন্টেন্সটা ভুল হচ্ছিল, সেটা কিন্তু এতক্ষণে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো আমরা জেনে নিয়েছি ভার্বের অ্যাকশন ভার্ব বা স্টেট ভার্ব। এবার স্টেট ভার্বগুলো কিন্তু এই যেগুলো এক্সামে কোয়েশ্চেনে বেশি রিপিটেড ওয়ার্ড যেগুলো দিয়ে আসে, যেরকম থিঙ্ক, মাইন্ড, আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার, রিজেম্বল, হোপ, লাইক, লাভ, অ্যাপিয়ার, সিম, নো, বিলং, হ্যাভ, হিয়ার, স্মেল, টেস্ট, বিলিভ, ট্রাস্ট, নিড, এগুলো কি, এগুলো হচ্ছে মেন স্টেট ভার্বগুলো যেগুলো দিয়ে কোয়েশ্চেন জানতে চাওয়া হয়। দেখো এবার এখানে আমরা হ্যাভ ভার্বটা নিয়ে একটু ইন ডিটেলে যাব। কেন, কারণ এটার থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, তাই এখানে আমরা হ্যাভ ভার্বটা নিয়ে একটু ডিটেলে যাব। হ্যাভটা এমন একটা ভার্ব যেটা দুটো মানে, ঠিক আছে, অনেক স্টেটিভ ভার্বই রয়েছে যেগুলো কখনো কখনো, যেরকম আমরা একটু আগেই দেখে এলাম না অ্যাপিয়ারটা, অ্যাপিয়ার যখন মনে হওয়া বোঝাচ্ছে,
তখন সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ারের সাথে V4 দিতে পারছি না। কিন্তু যখন অ্যাপিয়ারের মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যখন অ্যাপিয়ারের মানে হয়ে যাচ্ছে পাবলিশ করা বা পার্টিসিপেট করা, সেক্ষেত্রে অ্যাপিয়ারের সাথে আমরা আইএনজি দিতে পারছি। আবার ধরো একটা ফর এক্সাম্পল আমি বলছি, এখানে আমি একটা ধরো স্মেল ভার্বটাকে নিলাম। ওকে, এখানে এবার আমি দুটো সেন্টেন্স লিখছি। একটা আমি কি লিখছি, দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট। ওকে, এবার নেক্সট লিখছি কি, আই অ্যাম স্মেলিং দ্য ফ্লাওয়ার। এবারে কোনটা ঠিক কোনটা ভুল? এটা কি ভুল আর এটা ঠিক না? এটাও ঠিক, আবার এই সেন্টেন্সটাও ঠিক। কেন? দেখো, দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, এখানে স্মেলটা যেহেতু একটা স্টেটিভ ভার্ব, তাই এখানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে করেছি। ঠিক আছে, এবার আই অ্যাম স্মেলিং দ্য ফ্লাওয়ার মানে কি, এখানে আমার কিন্তু গন্ধ শোকা বোঝাচ্ছে, আমি ফুলটার গন্ধ শুকছি। কিন্তু আমি ফুলটার গন্ধ শুকছি, এখানে দেখো, এখানে এটা কিন্তু একটা টেম্পোরারি অ্যাকশন। টেম্পোরারি কেন? আমি ফুলটার গন্ধ শুকছি, আমি কি এটা মানে পার্মানেন্ট আমার জব? আমি ফুলটার গন্ধ শুকছি, এখন আমার ফুলের স্মেলটা দেখবে অনেক সময় হয় না, আমরা নাকের সামনে নিয়ে এসে ফুলের গন্ধ শুকি, তো ওটা আমাদের পার্মানেন্ট অ্যাকশন নয়, ওটা টেম্পোরারি অ্যাকশন। তাই এক্ষেত্রে যেহেতু টেম্পোরারি অ্যাকশনকে বোঝানো হচ্ছে বা গন্ধ শোকা মানেটা খানিকটা চেঞ্জ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করছি, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। কিন্তু যখন দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, এক্ষেত্রে আমরা যেহেতু এটা একটা পার্মানেন্ট অ্যাকশন, পার্মানেন্ট স্টেট বা পার্মানেন্ট সিচুয়েশনকে বোঝানো হচ্ছে। এখানে দেখো দ্য ফ্লাওয়ার স্মেল সুইট, এখানে কোনো অ্যাক্টিভিটি নেই, এটা একটা পার্মানেন্ট কি বলবো, এটা একটা কিন্তু এভারলাস্টিং ব্যাপার। ফুলের গন্ধ তো অলওয়েজ মধুরই হয়, তাই না? অলওয়েজ ফুলে মিষ্টি গন্ধ থাকে। তাহলে দ্য ফ্লাওয়ার স্মেল সুইট, এটা একটা কি বলবো, এটা একটা এভারলাস্টিং ইনফরমেশন বা একটা এভারলাস্টিং ঘটনা বলতে পারি আমরা। তাই এখানে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করেছি। আর নেক্সট সেন্টেন্স, যেখানে একটা টেম্পোরারি অ্যাকশন বোঝানো হয়েছিল, যেখানে আমার গন্ধ শুকা, অ্যাট প্রেজেন্ট আমি ফুলটার গন্ধ শুকছি বা গন্ধটা নিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের যখন আমরা কোনো সেন্টেন্স পাবো, একটু সেন্সটা দেখতে হবে। তো সেই সেন্সটা দেখলে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারবো কোনটা কোন টেন্সে হবে। এবার দেখো, হ্যাভ ভার্বটার যখন মানে হচ্ছে পজেশন, বা হ্যাভ ভার্বটা যখন আছে অর্থে ব্যবহার করব সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বের সাথে V4 ব্যবহার করতে পারবো না। কিন্তু যখন হ্যাভ ভার্বটার মানে হবে খাওয়া, পান করা, টাইম কাটানো, সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ ভার্বের সাথে আইএনজি অর্থাৎ V4 ব্যবহার করতে পারবো। ওকে, এক্সাম্পল দেখো, হি হ্যাজ আ বিগ ফ্যামিলি। ঠিক আছে, তার একটা বড় ফ্যামিলি রয়েছে। তাহলে এখানে কিন্তু এটা ঠিক আছে, কারণ তার একটা বড় ফ্যামিলি রয়েছে, তার বড় ফ্যামিলি একটা আছে। এখানে আছে অর্থে হ্যাভ ভার্বটা ব্যবহার করা হয়েছে। হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্মটা হচ্ছে হ্যাজ। ঠিক আছে, আর হি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাই হিয়ের সাথে আমরা হ্যাজের ব্যবহার করেছি। নেক্সট কী রয়েছে, রাইট নাও সি ইজ হ্যাভিং আর ব্রেকফাস্ট। সে এখন তার ব্রেকফাস্টটা খাচ্ছে। এখানে হ্যাভিং মানে কি, এখানে হ্যাভিং মানে হচ্ছে ইটিং, সে তার ব্রেকফাস্ট করছে বা খাচ্ছে বোঝানো হচ্ছে। তাই এখানে কিন্তু আমরা হ্যাভিং বলেছি, কারণ আমরা জানি হ্যাভ ভার্ব যখন আছে অর্থে ব্যবহার করি, তখন তার মানে হয়ে যায়, তখন সেটা হয়ে যায় স্টেটিভ ভার্ব, মানে সেটা তখন স্টেটিভ ভার্বের রুলে পড়ে যাচ্ছে। পজেশন বোঝালে আমরা জানি স্টেটিভ ভার্ব যখন পজেশন বোঝায়, সেই ভার্বগুলো আমরা আইএনজি করতে পারি না, তাহলে সেখানে আমরা বিলং পড়েছিলাম, হ্যাভ পড়েছিলাম, ওন পড়েছিলাম। ওকে, তো এখানে তাহলে হ্যাভ ভার্ব যখন পজেশন বোঝাচ্ছে, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু যেক্ষেত্রে আমাদের ইটিং, ড্রিঙ্কিং, স্পেন্ডিং টাইম এক্ষেত্রে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা হ্যাভের সাথে আইএনজি যুক্ত ব্যবহার করতে পারছি ফর্মটা। আচ্ছা, এবার টেস্ট ইয়োরসেলফ। এবার তোমরা কমেন্ট সেকশনে জানাও তো, এই যে তিনটে সেন্টেন্স পেয়েছো, এই তিনটের মধ্যে তিনটেই কি ঠিক রয়েছে? হি ইজ হ্যাভিং আ ব্ল্যাক কার, আই অ্যাম হ্যাভিং মাই ডিনার, উই আর হ্যাভিং গুড টাইম উইথ আওয়ার মেন্টর। দেখো, হি ইজ হ্যাভিং আ ব্ল্যাক কার, ঠিক না ভুল বলো? কারেক্ট অর রং? দেখো, হি ইজ হ্যাভিং আ ব্ল্যাক কার, এটা রং। আই অ্যাম হ্যাভিং মাই ডিনার, রাইট। উই আর হ্যাভিং গুড টাইম উইথ আওয়ার মেন্টর, রাইট। আচ্ছা, প্রথমেরটা ভুল হলো কেন? দেখো, প্রথমেরটা তার একটা কালো গাড়ি আছে, আছে অর্থে বোঝাচ্ছে না, অর্থাৎ এখানে একটা পজেশন অর্থটাকে বোঝানো হচ্ছে।
তাহলে পজেশনের অর্থ যখন হ্যাভ ভার্বটা প্রকাশ করে তখন তার সাথে আমরা V4 করতে পারি না। তাহলে হি ইজ হ্যাভিং আ ব্ল্যাক কার হবে না, কি হবে? হি হ্যাজ আ ব্ল্যাক কার। ওকে, হি হ্যাজ আ ব্ল্যাক কার। এখানে হ্যাজ হয়ে যাচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আই এম হ্যাভিং মাই ডিনার, এখানে হ্যাভিংটার মানে কি? এখানে হ্যাভিংটার মানে হচ্ছে ইটিং, আমি রাত্রের খাবারটা খাচ্ছি। তাহলে রাত্রের খাবার খাওয়া বোঝাচ্ছে, এখানে ইটিং বোঝাচ্ছে। আবার এখানে কি বলছে? উই আর হ্যাভিং গুড টাইম উইথ আওয়ার মেন্টর। এখানে হ্যাভিংয়ের অর্থ কি? এখানে হ্যাভিংয়ের অর্থ হচ্ছে আমি সময় কাটাচ্ছি, স্পেন্ডিং, উই আর স্পেন্ডিং গুড টাইম, ঠিক আছে? তাহলে সময় কাটানো বোঝানোর জন্য ড্রিঙ্কিং, ইটিং, তারপর স্নান করা, অনেক সময় বাথ, এটা বোঝানোর জন্য আমরা কিন্তু হ্যাভ ভার্বের ব্যবহার করি। তো সেক্ষেত্রে যখন হ্যাভ ভার্বের মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভের সাথে হ্যাভিং আইএনজি ফর্মটা ব্যবহার করতে পারছি। তাহলে আমরা কি দেখলাম? তাহলে এখানে আমরা দেখলাম যে আমাদের যে স্টেটিভ ভার্বগুলো রয়েছে, তো স্টেটিভ ভার্বের যখন মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা কোনো ইনফরমেশন না দিয়ে কোনো অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা স্টেটিভ ভার্বগুলোর সাথে কিন্তু আইএনজি ফর্ম ব্যবহার করতে পারছি, সেটা রাইট। কিন্তু যখন কোনো স্টেট অর্থাৎ কোনো ইনফরমেশন দিচ্ছে কোনো স্টেটিভ ভার্ব, যেরকম সি বিলিভস ইন গড, ঠিক আছে? এখানে দেখো সে ভগবানে বিশ্বাস করে না, এটা কি কোনো অ্যাক্টিভিটি না, এটা হচ্ছে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে সে ভগবানে বিশ্বাস করে। তাহলে এটা একটা তার সম্পর্কে ইনফরমেশন আমরা পাচ্ছি। তো তাহলে কি দেখতে পেলাম? স্টেটিভ ভার্বগুলো যখন কোনো সিচুয়েশন, কোনো স্টেট, কোনো আমাদের ফিলিংস, এগুলো সম্পর্কে কোনো ইনফরমেশন দিচ্ছে, তো সেক্ষেত্রে স্টেট ভার্বের সাথে আমরা কখনো আইএনজি ফর্ম ব্যবহার করতে পারছি না। কিন্তু কোনো স্টেটিভ ভার্ব যখন তার মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা যখন কোনো অ্যাক্টিভিটিকে প্রকাশ করছে, তার সাথে আমরা আইএনজি ফর্মের ব্যবহার করতে পারছি। আশা করছি তোমাদের আজকের যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার বলো বা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার বা পুরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা এখানে কভার করলাম, সেটা নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকবে না। তো তারপরেও তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। নেক্সট ক্লাসে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আমি আরও যতটা সম্ভব পারবো তোমাদের জন্য ক্ল্যারিফাই করব। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।